যে আমরা পার্ট 1 করেছি পার্সেন্টেজের, তো আজকের পার্সেন্টেজের পার্ট 2 তে দেখবো যে এমন কিছু প্রবলেম, যে প্রবলেমগুলো সবসময় কিন্তু পরীক্ষায় আসে। আর এই যে পার্সেন্টেজের ক্লাসটা করছি, এখানে কিন্তু আমরা প্রবলেম ধরে ধরে শিখবো। ওকে, প্রবলেম নিয়ে নিয়ে শিখলে, অঙ্ক নিয়ে নিয়ে শিখলে কি হয়, সেই শেখাটার মধ্যে তুমি এমন একটা বেসিক স্ট্রং পয়েন্ট পাবে যেটা কিন্তু তুমি কাজে লাগাতে পারবে। দেখো যে আমি খুব কম সূত্রের মাধ্যমে তোমাকে কিন্তু টোটাল পার্সেন্টেজের ক্লাসটাকে কমপ্লিট করার চেষ্টা করব। অর্থাৎ সূত্র মুখস্থ করতে হবে না এমন নয়, সূত্র মুখস্থ করতে হবে বাট কম সূত্র, দুটো বা তিনটে বা চারটে, তার বেশি নয়। মানে গাদাগুচ্ছের তোমাকে যদি সূত্র দিয়ে দিলাম, দিয়ে সেগুলো তুমি মনে রাখতে পারছো না, পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারছো না, এটা কিন্তু খুব একটা কাজে লাগবে না। সেই জন্য আমরা কম সূত্র শিখবো, আমরা প্রবলেম ওরিয়েন্টেড বিষয়টাকে ক্লিয়ার করে নেব, যাতে করে পরীক্ষায় যেই ধরনের প্রবলেম আসুক না কেন সেগুলো যেন তুমি সলভ করতে পারো। ওকে, আচ্ছা দেখো, একটা নতুন ধরনের প্রবলেম লেখো প্রত্যেকে যে এক ব্যক্তি তার মাসিক আয়, এক ব্যক্তি তার মাসিক আয় 10% বৃদ্ধি করার পর, কত পার্সেন্ট? 10%। 10% বৃদ্ধি করার পর পুনরায় পুনরায় মাসিক আয় 10% হ্রাস পেল, পুনরায় মাসিক আয় 10% হ্রাস পেল। স্টপ দাও, স্টপ দিয়ে লেখো উনার আয় পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। উনার আয় পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। ওকে, দেখো এই ক্ষেত্রে বলবো যে একটা ফর্মুলা মনে রাখলে এক লাইনে হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি তোমাকে এক কাজ করবো, 3-4টে বললাম তো তাও নয়, আজকে ক্লাসে কেবলমাত্র দুটো সূত্র দেবো, কমপ্লিট হয়ে যাবে দুটো সূত্র, বাকি সব আমরা দেখে দেখে করব। ওকে, তো এই ক্ষেত্রে তুমি শুধু নিচেতে স্টার দিয়ে লেখো, এক লাইনে এই সূত্রটা মনে রাখবে যে উনার, নিচেতে স্টার দিয়ে লেখো উনার আয় পরিবর্তনের শতকরা হার হলো, উনার আয় পরিবর্তনের শতকরা হার হলো, দিয়ে সমান দাও, দিয়ে লেখো এ স্কোয়ার বাই 100, ব্র্যাকেটে লিখে দাও যে এ ইজ ইকুয়াল টু, ব্র্যাকেটে লিখে দাও যে এ ইজ ইকুয়াল টু 10%। ওকে, উনার আয় পরিবর্তনের শতকরা হার হলো এ স্কোয়ার বাই 100, দিয়ে নিচেতে লেখো, নিচেতে এরকম একটা অ্যারো দিয়ে লেখো যে সর্বদা হ্রাস পাবে, সর্বদা হ্রাস পাবে। ওকে, তার মানে যদি একই পরিমাণ, কখন না, যদি মনে করো যে 10% বৃদ্ধি পাওয়ার পর 10% হ্রাস পাচ্ছে, একই পরিমাণ যদি বৃদ্ধি পাওয়ার পরে হ্রাস পায় বা হ্রাস পাওয়ার পরে বৃদ্ধি পায়, সেটা সর্বদা কিন্তু হ্রাস পাবে। কিভাবে? এই যে এক্সাম্পলটা দেখালাম, এই এক্সাম্পলটা একটু কিভাবে হচ্ছে সেটা দেখবো, নিচেতে লেখো, প্রত্যেকে অবশ্যই করে নাও যে কিভাবে হচ্ছে সবসময় খুঁজবে, তারপরে আমি সূত্র দেখবো। লেখো, এটা একটা বক্স করে দাও যে এটা তুমি এক লাইনে করে নিতে পারবে। তাহলে এ স্কোয়ার বাই 100 কত হচ্ছে একবার দেখে নিই তো, লিখে নাও 10 স্কোয়ার বাই 100, তার মানে 100 বাই 100 সমান হচ্ছে 1%। কি হবে বলে দিয়েছে, এই যে হ্রাস পাবে সর্বদা। ওকে, অর্থাৎ উত্তর কি দেখবে, তোমাকে প্রবলেমে যে অপশন গুলো থাকবে সেখানে কি না, সেখানে দেখবে 1% হ্রাস আছে, তাহলে সেই 1% হ্রাসটা হচ্ছে অ্যান্সার। বাট এটা কিভাবে হচ্ছে দেখো, নিচেতে করেও রাখো, শুধু সূত্র মুখস্থ করলে হবে না, নিচেতে করেও রাখো। লেখো, লেখো যে ধরি ধরি উনার মাসিক আয়, উনার মাসিক আয় 100 টাকা। কত? 100 টাকা। ওকে, দিয়ে লেখো যে 10% বৃদ্ধি পাওয়ার পর, 10% বৃদ্ধি পাওয়ার পর আয় কত হবে? 10% বৃদ্ধি পাওয়ার পর আয়
কত ছিল। আগের দিনে ক্লাসটা দেখে থাকলে তুমি করতে পারবে, না দেখে থাকলে প্রথমে ওটা দেখো, তা নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। কত হবে 10% বৃদ্ধি পাওয়ার পর আয় কত হবে না, প্রথমে আমি ধরেছিলাম কত 100 টাকা। 100-র ওপরে তুমি 10% বাড়াও, যোগ করবে না। 10% বাড়ানো মানে কি, যে 100 ইন্টু 10% বাড়াচ্ছি, সেই জন্য 110/100। 110 কেন লিখলাম, 100+10, কেন 10, এই যে 10% বাড়িয়েছি। ওকে, 100 কেটে গেল, এখন হলো কত 110 টাকা। যখন তিনি আয়টা বাড়িয়েছেন, আরো বেশি কাজ নিশ্চয়ই করেছেন, তো সেই জন্য আয়টা বেড়েছে। ওকে, তাহলে কত হয়েছে 110 টাকা। বলছে পরবর্তীকালে আবার 10% হ্রাস পেয়েছে, তাহলে নিচেতে আবার লেখো যে 10% হ্রাস পাওয়ার পর আয় কত হবে। এখন আয় কত 110, তাহলে 110 ইন্টু 10% হ্রাস মানে ভগ্নাংশটা কি ভালো করে দেখো। 10% বৃদ্ধি মানে 110/100 ভগ্নাংশটা, কেন 10% বৃদ্ধি পেয়েছিল। যদি 10% হ্রাস পায় তাহলে ভগ্নাংশটা কি হবে না 90/100। কেন এটা 90 হচ্ছে 110 হচ্ছে না, 10 যোগ, যখন বৃদ্ধি হচ্ছে, যখন হ্রাস হচ্ছে তখন 10 বিয়োগ, 90/100। চলো কাটাকুটি করো, 0 0 কাটলাম, 99 টাকা, তাই তো। এবার দেখো, যে যখন আয় ছিল 100 টাকা, প্রথমে ধরে নিয়েছিলাম 100 টাকা, সেখান থেকে এখন কত কমেছে, 1 টাকা না। তাহলে নিচেতে লেখো সুতরাং তার আয় পরিবর্তনের শতকরা হার, লেখো সুতরাং তার আয় পরিবর্তনের শতকরা হার সমান সমান 100 মাইনাস কত হয়েছে 99 ডিভাইডেড বাই, দেখো ভালো করে, এটা একটা অন্য আমি এক্সাম্পল দেবো, এই প্রসেসটা না মনে রাখতে পারলে কিন্তু হবে না। ক্লিয়ার, কারণ ওই যে সূত্রটা দেখালাম সেই সূত্রটা কি শুধুমাত্র একই সংখ্যায় বাড়ছে একই সংখ্যায় কমছে বলে। পরীক্ষায় এমন থাকতেই পারে যে 20% বেড়েছে তারপরে 10% কমেছে, তখন কিন্তু সূত্রটা কাজে লাগবে না। ওকে, তখন কিন্তু এই প্রসেসটা তোমার কাজে লাগবে, সেই জন্য প্রসেস শেখাটা খুব খুব প্রয়োজন। ওকে, আর যেটা ইউনিভার্সাল ফর্মুলা সেটা আমি বলে দেবো, সেখানে প্রসেস না শিখলেও হবে। তাহলে 100 মাইনাস 99 বাই কত ছিল প্রথমে আয় 100 টাকা, ইন্টু যেহেতু শতকরা হার বের করছি তাহলে ইন্টু 100, কত হবে দেখো, করো তুমি ক্যালকুলেশন। কত হবে 1/100 ইন্টু 100, তার মানে কত কমলো 1% কমলো। ওকে, একটা এক্সাম্পল তুমি লিখে রাখো, এটা বাড়িতে ট্রাই করবে। দুটো এক্সাম্পল লেখো। লেখো যে কোনো ব্যক্তির মাসিক আয় 15% বৃদ্ধি পাওয়ার পর পুনরায় 15% হ্রাস পেল, 15% হ্রাস পেল, পুনরায় 15% হ্রাস পেল। স্টপ দাও, স্টপ দিয়ে লেখো উনার আয় পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। এটা বাড়িতে করবে। আর একটা প্রবলেম লিখে রাখো, লেখো কোনো ব্যক্তির মাসিক আয়, আচ্ছা মাসিক আয় বলছি মানে এটা কিন্তু বাৎসরিক বা দৈনিক এমন দিয়ে দিলে কিন্তু পরিবর্তন কিছু হবে না, ঠিক আছে, তুমি বাৎসরিক লেখো তো এটা, না হলে হয়তো ভাববে যে মাসিকের ক্ষেত্রে এটা হবে, মান্থলি ইনকামের ক্ষেত্রে হবে। নো, লেখো যে কোনো ব্যক্তির বাৎসরিক আয় 20% বৃদ্ধি পাওয়ার পর, 20% বৃদ্ধি পাওয়ার পর 10% হ্রাস পেল, ওনার আয় পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। করবে এটা, করে কমেন্টে জানাবে কত অ্যান্সার হচ্ছে। ওকে, এই যে অঙ্কটা দ্বিতীয় যেটা দিলাম সেই অঙ্কটা কিন্তু ওই সূত্র ধরে হবে না, কারণ দেখো প্রথমে কি হয়েছে, প্রথমে হচ্ছে 20% বেড়েছে,
তারপরে কি হয়েছে 15%, আচ্ছা 10%, তারপরে 10% কমেছে। সুতরাং এটা সূত্রটা বসিয়ে দিলে হবে না, এটা পড়ে নিজেকে দেখতে হবে। কেমন? এই প্রবলেমটা কিন্তু খুব খুব পরীক্ষায় আসে। আচ্ছা, এই ধরনের আর একটা প্রবলেম লিখে রাখো, সেম সূত্র দিয়ে হবে। লেখো, আমি করবো বোর্ডে ওটা। লেখো যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। দেখো, প্রথমে করে করে যেতে পারো তুমি। এটা বর্গক্ষেত্র আমি ধরে নিলাম, ছবি এঁকে যাবে। দিয়ে এর বাহুর দৈর্ঘ্য আমি প্রথমে ধরে নিচ্ছি 100। তুমি 100 ধরতে পারো, কিন্তু 100 থেকে পার্সেন্টেজের অঙ্ক 100 ধরলে বেটার হয় সবসময়। ওকে, এক্স ধরে করলে একটু বড় হবে, 100 ধরে করলে খুব তাড়াতাড়ি হবে। এই বর্গক্ষেত্রটার আমি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত? 100। ক্লিয়ার? তো 100 যখন, তখন তার ক্ষেত্রফল কত? তুমি নিচেতে লিখতে পারো যে ধরি বাহুর দৈর্ঘ্য 100 একক। তাহলে এই যে ক্ষেত্রফল, নিচে লেখো এখন ক্ষেত্রফল। আচ্ছা, এখানে ক্ষেত্রফলটা লিখে রাখো, কত হচ্ছে ক্ষেত্রফল? সূত্র কি? বাহু গণিত বাহু। লেখো বাহু গণিত বাহু, তার মানে হচ্ছে 100 গণিত 100, 10,000 বর্গ একক। একক কিন্তু সবসময় লিখবে, হ্যাঁ, 10,000 বর্গ একক। ওকে, এবারে মনে করো এটা 10% বাড়িয়েছো। চলো, এটা যদি আমি 10% বাড়িয়ে দিই, মনে করো এরকম দাঁড়িয়েছে। 10% বাড়ালে কত হবে? 100-র সঙ্গে কোনো কিছু বাড়ালে 10%, 20% বাড়ালে বা কমালে যোগ বিয়োগ করলে তুমি পেয়ে যাবে, কিন্তু সেটা আলটিমেট নয়। আমি তোমাদের দেখিয়েছি 100-র সঙ্গে 10 যোগ করে দিয়ে তুমি পেয়ে যাবে কত? 110। বাহুর দৈর্ঘ্য কত হয়েছে? 110। ক্লিয়ার? এখন ক্ষেত্রফল কত? লেখো, সুতরাং এখন ক্ষেত্রফল, বাহু গণিত বাহু, সূত্র তো পরিবর্তন হবে না। লেখো 12,100 বর্গ একক। তুমি ক্যালকুলেশন পাশে করবে, বোর্ড দেখে দেখে ক্যালকুলেশন করবে না। ক্লিয়ার? দেখো, প্রথমে কত ছিল? 10,000 বর্গ একক, এখন কিন্তু বেড়ে গেছে। কি বেড়ে গেছে? ক্ষেত্রফল বেড়ে গেছে। কারণ বাহু যদি বাড়িয়ে দিই তাহলে তো ক্ষেত্রফল বাড়বে, মাঝের জায়গা তো বাড়বেই। কতটা বেড়েছে? নিচে লেখো বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি সমান 12,100 মাইনাস 10,000। ওকে, যেটা এখন, সেখান থেকে আগেরটা বিয়োগ করলাম। কত হচ্ছে দেখো, কত হচ্ছে দেখো, 0,021 বর্গ একক। এটা কিন্তু উত্তর নয়, তোমার অপশন একটা দেয়া থাকবে, দেখবে তোমার যখন পরীক্ষায় অঙ্কটি আসবে তার একটা অপশনে কিন্তু এটা দেয়া থাকবে। এটা উত্তর নয়। কি জানতে চেয়েছে দেখো, তোমাকে জানতে চেয়েছে যে ক্ষেত্রফল পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। শতকরা তো বেরোয়নি আমার আমার আমি ধরেছিলাম 100, তার পরিপ্রেক্ষিতে একটা উত্তর বেরিয়েছে। নিচেতে লেখো, নিচেতে লেখো যে শতকরা, নিচেতে লেখো ক্ষেত্র, একবারে লেখো যে ক্ষেত্রফল পরিবর্তনের শতকরা হার সমান, ক্ষেত্রফল পরিবর্তনের শতকরা হার সমান, সমান দাও। নিচেতে লেখো এটা লিখে রাখবে একবার, বৃদ্ধি বাই পূর্বের ক্ষেত্রফল ইনটু কত? 100। ওকে, দেখো তোমাদের এই যে সিরিজটা চলছে জিরো টু হিরো, তো এখানে কিন্তু বেসিক থেকে করাচ্ছি, শুধু আমি সূত্র দিয়ে চলে যাচ্ছি না। এটা কিন্তু একটা সূত্র আছে, সেই এক লাইনের সূত্র একটা দেখিয়ে দিলে সেখান থেকে তুমি করে ফেলতে পারবে অটোমেটিক। বাট কি হবে না, এত সূত্র মনে রেখে, এই যে অঙ্কের একটা চ্যাপ্টার হচ্ছে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ একটা চ্যাপ্টারতে তুমি যদি 100টা সূত্র মুখস্থ করো বা 10টা সূত্র মুখস্থ করো, অঙ্কের এরকম চ্যাপ্টার আছে কম করে 40 থেকে 50টা চ্যাপ্টার। 40টা আমি চ্যাপ্টার ধরলাম, 40 × 10 মানে 400টা সূত্র মুখস্থ।
ম্যাথামেটিক্স ছাড়াও তোমার সাবজেক্ট আছে আরো, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কত মনে রাখবে? সম্ভব নয়। সেই জন্য কিন্তু যে বেসিক শেখো, অ্যাডভান্স ক্লাসে তোমাকে দেখাবো কিভাবে আরো নতুন নতুন পদ্ধতিতে এটাকে খুব তাড়াতাড়ি করা যায়, less than 30 সেকেন্ড। ওকে, সো এবারে তুমি বসাও, কত বৃদ্ধি হলো না 2100। পূর্বের ক্ষেত্রফল কত ছিল দেখো, 10,000। তাহলে বৃদ্ধির জায়গায় লেখো যে 2100 বাই 10,000 ইন্টু 100 ছিল না, তাহলে হলো কত, 21%। কত হলো, 21%। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব খুব বেশি আসে, প্রায়শই আসে। একটা এক্সাম্পল লিখে রাখো এই ধরনের, সেম টু সেম লেখো, নিজে করবে বাড়িতে, ওটা না পারলে জানিও। লেখো, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ও প্রস্থ 10%, প্রস্থ 5% করো, প্রস্থ 5% হ্রাস করলে উহার ক্ষেত্রফল পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। উহার ক্ষেত্রফল পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। ক্লিয়ার? এই ধরনের অঙ্কগুলো কিন্তু সব সময় আসে। আর একটা লিখে রাখো, এই ধরনের একটা প্রবলেম লিখে রাখো, স্টার দিয়ে লিখবে প্রবলেমটা। লেখো যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% হ্রাস করলে, 10% হ্রাস করলে উহার ক্ষেত্রফল পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। ক্ষেত্রফল পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। হয়েছে? নেক্সট, তাহলে এগুলো একই ধরনের গেল। এরপরে দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু এরপরে যে পয়েন্টটা দেখাবো, যে টাইপটা দেখাবো, এগুলো কিন্তু যে মেন্স নয়, প্রিলিমসে কিন্তু আসে। মানে সেটা হতে পারে ডাব্লিউবি পরীক্ষা, হতে পারে যে তোমার ডাব্লিউবিসিএস পরীক্ষা, বা পঞ্চায়েত পরীক্ষা থেকে মিসলেনিয়াস পরীক্ষা, যে কোনো পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাতে আসে। সিজিএলটা আমি বলছি না শুধু, কারণ এই যেটা দেখাবো সিজিএল আসে না, এটা একটু অ্যাডভান্স লেভেল আসে, বাট আধার সমস্ত জায়গায় কিন্তু আসে। কিরকম, একটা এক্সাম্পল লেখো, লেখো যে কোন সংখ্যার 60%, 60 কোন সংখ্যার 60% ও 48%, 48%, কোন সংখ্যার 60% ও 48% অন্তর হয়েছে 72 হলে, 72 হলে সংখ্যাটির 60% বলেছি আর 48% বলেছি, এদের যে অন্তর 72 হলে সংখ্যাটির হচ্ছে 15% এর মান কত, স্টার দিয়ে রাখো, যে কোনো পরীক্ষায় আসে, আর খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে হবে ভালো করে। দেখো কিভাবে করব। প্রথমে তুমি সংখ্যাটাকে ধরে নাও, পার্সেন্টেজ মানে আমি সংখ্যাটাকে ধরে নেবো 100, তাহলে নিচেতে লেখো যে ধরি সংখ্যাটি সমান 100। কত, 100। আচ্ছা, 100 এর 60% কত? 100 এর ক্ষেত্রে আমরা জানি পার্সেন্টেজটা ডাইরেক্ট হয়ে যায়, কত, 100 এর 60% হচ্ছে 60। 100 এর, ভালো করে দেখো, 100 এর 48% কত?
148% কত? 48, 48। তোমাকে দেখো এদের পার্থক্যটা বলে দিয়েছে। পার্থক্য মানে কি? পার্থক্য মানে বিয়োগ, তাই তো, মাইনাস। তাহলে এদের পার্থক্য তুমি বের করো তো, কত হচ্ছে দেখো, যে 12, 12। এদের পার্থক্য কত? 12। কিন্তু এই যে পার্থক্যটা ভালো করে দেখো, এই পার্থক্যটা হলো কখন? না তুমি সংখ্যাটাকে 100 ধরেছিলে বলে। বাস্তবে তো সংখ্যাটা 100 নয়, সেটা কত আমি জানি না। বাস্তবে তোমাকে বলে দিয়েছে যে এই পার্থক্যটা কত, না 72। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি না? তুমি এখানে লেখো একদিকে, আমি দেখাচ্ছি, না লিখেও করা যায় ডাইরেক্ট। আমি এখানে তবু লিখে দেখাচ্ছি, কেন না এই যে ক্লাস নোটটা যেটা তোমার তৈরি হচ্ছে সেটা সব সময় কাজে লাগবে। এবং কম করে আমি বলবো তোমাকে যে 3 থেকে 4 মাস ছাড়া ছাড়া তুমি এই নোটসটাকে উল্টাতে থাকবে। এটা একটা কমপ্লিট নোটস তৈরি হচ্ছে, যেটা সব সময় তুমি পড়তে থাকবে, কতদিন না পরীক্ষার আগে পর্যন্ত। তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সমস্ত টপিক। এদিকে লিখে রাখো পার্থক্য। ওকে, ডিফারেন্স বলে লিখতে পারো এখানে, ডিফারেন্স, পার্থক্য। আর এদিকে লেখো সংখ্যা, নাম্বার, মূল সংখ্যাটি কত। দেখো যে পার্থক্য যখন আমার 12, তখন মূল সংখ্যাটি আমি কত ধরেছিলাম? 100। 100। বইয়ে পার্থক্য, অঙ্কের মধ্যে পার্থক্যটা কত বলেছে প্রশ্নতে? 72। তাহলে পার্থক্য যখন 72, তখন সংখ্যাটি কত? ব্যাস, চলে এসছে কি তোমাদের জানা ত্রৈরাসিক ফরম্যাট। কোনাকুনি গুণ করো, অ্যান্সার বেরিয়ে যাবে কি না। দেখো এখানে কিন্তু অ্যান্সার বেরোবে না, অ্যান্সার অন্য কিছু চেয়েছে। এখানে সংখ্যাটি বেরিয়ে যাবে। কোনাকুনি গুণ করো, নিচেতে লেখো যে সংখ্যাটি সমান, এখানে লেখো সংখ্যাটি সমান, সংখ্যাটি হলো, কোনাকুনি গুণ করো 72 ইন্টু 100 ডিভাইডেড বাই 12, 6×12 72। তার মানে সংখ্যাটি পেয়ে গেলে কত? 600। ওকে, কিন্তু উত্তর তোমায় কি জানতে চেয়েছে? সংখ্যাটি 600। উত্তর কি জানতে চেয়েছে? এর 15% মান কত? তাহলে নিচেতে লেখো এখানে যে সুতরাং সংখ্যাটির 15% সমান, সংখ্যাটির 15% সমান 600 ইন্টু 15/100। এটা বের করো তো, তুমি শিখে গেছো। 600 ইন্টু 15/100, সংখ্যাটির 15% কত? না 6×15=90। এখানে খেয়াল রাখতে হবে যে পরীক্ষায় যখন প্রশ্নটি আসবে, উত্তর কিন্তু খুব সায়েন্টিফিক্যালি তৈরি করা হয়। যদি আমিও একটা প্রশ্ন বানাই, মনে করো যে তোমাদের যে উত্তরণের ম্যাথ বুকটা দেখলেই তুমি বুঝতে পারবে যে সেখানে অপশন কিন্তু কি থাকবে? 600 একটা অপশন থাকবে। যখনই তোমার 600 বেরিয়ে গেল, তুমি দেখলে যে বাহ, পেয়ে গেছো তো অপশন, দাগ দিয়ে চলে এলে। কিন্তু ওটা চাইনি জানতে, এই জায়গায় ভুল হবে। আমি সেই পয়েন্টগুলোকে বারবার ক্লিয়ার করার চেষ্টা করছি কোথায় ভুল হবে। 600 কিন্তু অপশন থাকবে, 600 অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কি হলো? যে 90। ওকে, একটা প্রবলেম লিখে রাখো যেটা নিজে করবে। লেখো যে কোন সংখ্যার 83% ও কোন সংখ্যার 83% ও 74%-এর 74%, কোন সংখ্যার 83% ও 74%-এর পার্থক্য 108 হলে, 108, 108 হলে সংখ্যাটির 40%-এর মান নির্ণয় করো, 40%-এর মান নির্ণয় করো, সংখ্যাটির 40%-এর মান নির্ণয় করো। ক্লিয়ার? বাস, নেক্সট একটা টাইপ। নেক্সট টাইপ লেখো, প্রবলেম লেখো। প্রবলেম লিখে লিখে দেখাবো, শুধু সূত্র দেখাবো না। লেখো যে কোনো ব্যক্তি তার মাসিক আয়ের 20% সংসার খরচ বাবদ, কমা 15% বাড়ি ভাড়া বাবদ,
ও 30%, 30% ছেলে মেয়ের পড়াশোনা বাবদ খরচ করে থাকেন। স্টপ দাও, স্টপ দিয়ে লেখো বাকি অংশ, বাকি অংশ তিনি সঞ্চয় করেন। স্টপ দাও, স্টপ দিয়ে লেখো যে কোনো এক মাসে, কোনো এক মাসে, আচ্ছা কোনো, হ্যাঁ ঠিক আছে, কোনো এক মাসে তার সঞ্চয়ের পরিমাণ, তার সঞ্চয়ের পরিমাণ 12,000 টাকা হলে, কত টাকা সঞ্চয়? 12,000 টাকা হলে উনার ওই মাসের আয় কত ছিল? ওই মাসের আয় কত ছিল? ওকে, দেখো এই যে লিখেছি আমি, এটা কি, এই যে বক্সটা দেখিয়েছি, এই বক্সটা কি আমি ধরে নিলাম যে তার মাসিক আয়। দেখো এখানে এইরকম ছক কেটে কেটে কিন্তু অঙ্ক হয়ে যাবে, সবকিছু লেখার প্রয়োজন নেই, তুমি লিখতেও পারো, আমি বলে যাচ্ছি, আইদার তুমি লেখো অথবা তুমি এরকম ছক কেটে কেটে করে নিতে পারো, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি যে উনার মাসিক আয়, সেই মাসের মাসিক আয় কত ছিল? 100 টাকা। তুমি লিখতে পারো যে উনার মাসিক আয় 100 টাকা, অথবা এরকম ছক কেটে করতে পারো, মাসিক আয় কত? 100 টাকা। 20% কি করেছে? সংসার খরচ, তার মানে কত টাকা গেছে? 20 টাকা। ওকে, 15% বাড়ি ভাড়া, মানে 15 টাকা। 30% কি? ছেলে মেয়ের পড়াশোনা বাবদ, মানে 30 টাকা, যদি আয় 100 টাকা হয় সেই ক্ষেত্রে বলছি। তাহলে এই যে টোটাল পরিমাণটা কত, এই টোটাল পরিমাণটা কত হলো যেগুলো উনি খরচ করেছেন? দেখো 30 আর 20 50, আর 15 65, অর্থাৎ 65%ই বলো, বা অথবা তুমি 65 টাকাও বলো। ওকে, 65 তিনি খরচ করে ফেলেছেন। ওকে, সঞ্চয় কত করেছেন? তাহলে নিচেতে তুমি লেখো যে এটা করার পরে নিচেতে লেখো, সুতরাং উনার সঞ্চয় 100 টাকা আয় করেছিলেন, সেখান থেকে 65 টাকা খরচ করেছেন, 100 মাইনাস 65, কত অ্যান্সার? 35, তাই কি? এটাই কি অ্যান্সার? 35 টাকা, 35 টাকা কি যে উনি সঞ্চয় করেছেন। কিন্তু এটা কি না, এটা হচ্ছে, দেখবে যে যখন আয় করেন তিনি 100 টাকা। তাহলে একদিকে লেখো কিভাবে হচ্ছে, আগে প্রসেসটা দেখো। আমি এগুলো না এইরকম টাকা ধরে এখানে পার্সেন্টেজ থেকেও বিয়োগ করে নিতে পারতাম, 100% থেকে করতে পারতাম, বাট এটা হচ্ছে প্রসেস, সেই প্রসেস মেনটেন করে একবার করার চেষ্টা করো। তাহলে এইদিকে লিখছি কি, এইদিকে লিখছি যে সঞ্চয়, আর এদিকে কি লেখো? মোট আয় বা মাসিক আয়, মোট আয় বা মাসিক আয় লিখতে বল। দেখো সঞ্চয় যখন 35 টাকা হয়েছে, তখন ওনার মাসিক আয় আমি কত ধরেছিলাম? 100 টাকা। এরপর দেখো তোমার অঙ্কেতে বলে দিয়েছে উনার সঞ্চয় কত? 12,000 টাকা। তাহলে উনার মাসিক আয় কত হবে? কোনাকুনি ফের গুণ করো দেখি, আবার করো, যে যখন সঞ্চয় 12,000 তখন মাসিক আয় কত? কি হবে? কোনাকুনি গুণ করলে একবার লিখে দিতে পারো যে উনার মাসিক আয়, সেই মাসের মাসিক আয় সমান 12,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 35। ওকে, তাহলে 5 7 এটা যদি কেটে দাও, বা এটা তুমি কাটতে পারো, 5 20, 12 দুগুণে 24, এর গায়ে 1 2 3 4, 22 7, ক্যালকুলেশন করবে, দশমিক দিয়ে আসবে, দশমিক দিয়ে কোনো সমস্যা নেই। ওকে, ভাগটা করবে, যেটা হবে সেটাই অ্যান্সার। ক্লিয়ার? এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় সব সময় আসে। ওকে, একটা এক্সাম্পল লেখো যেটা তুমি বাড়িতে করবে। লেখো একটা প্রবলেম, লেখো যে মোহন বাবু
তার মাসিক আয়ের, সেম প্রবলেম দিচ্ছে, তার মাসিক আয়ের 15%, 15% বাড়ি ভাড়া বাবদ, কমা 12% সংসার খরচ বাবদ, কমা 10% স্বাস্থ্য খরচ বাবদ। মেডিকেল কিন্তু এখন একটা যথেষ্ট এক্সপেন্সিভ বিষয়, প্রত্যেক ব্যক্তির লাগছে। তো 12% স্বাস্থ্য খরচ বাবদ ও 18% ছেলে মেয়ের পড়াশোনা বাবদ খরচ করে থাকেন, স্টপ দাও, স্টপ দিয়ে লেখো, তিনি যদি প্রতি মাসে 20,000 টাকা সঞ্চয় করে থাকেন, তবে উনার বাৎসরিক আয় নির্ণয় করো। খেয়াল রাখবে ভালো করে, গোটা অঙ্কটায় মাসিক বলা হলো, চেয়েছে কি বাৎসরিক আয়, তার মানে তোমার যেটা বেরোবে সেটা মাসিক আয় বেরোবে, সেখান থেকে তাকে 12 দিয়ে গুণ করে অ্যান্সারটা হবে, তার সঙ্গে 12 গুণ করতে হবে। ওকে, কেন না বছরে, সুতরাং তার সঙ্গে 12 গুণ করে দেবে। ওনার বাৎসরিক আয় নির্ণয় করো, করবে, করে অ্যান্সার বলবে। প্রত্যেকটা অঙ্ক যেগুলো দিলাম সেগুলোকে ভালো করে করো। এই রিলেটেড অঙ্ক আমি আরো কিছু তোমাদের দেবো, তোমাদের গ্রুপে দেওয়া হচ্ছে, ফেসবুক পেজে পেয়ে যাবে, বা উত্তরণের তুমি ম্যাথ বুকটা প্রেফার করতে পারো। দেখো এখানে কিন্তু আমি আজকের এই যে ক্লাসটা অর্থাৎ পার্সেন্টেজের পার্ট 2 এখানে শেষ করছি, খুব একটা বড় বড় ক্লাস করাচ্ছি না। পার্সেন্টেজ একটা এমন একটা চ্যাপ্টার যেখানে কিন্তু মোটামুটি একটা ক্লাসে যদি শেষ করতে হয় তাহলে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টায় করা যাবে। বাট অত বড় ভিডিও দিলে বা অত বড় ক্লাস যদি করাই তোমারও হয়তো অ্যাটেনশন থাকবে না, সেজন্য ছোট ছোট পার্টে করাচ্ছি। পার্ট 3-তে আমরা বাকি প্রবলেম দেখবো, অ্যাডভান্স প্রবলেম হয়তো পার্ট 3-তে শেষ হবে না, কারণ আমি খুবই কম করালাম। ওকে, খুব কম জিনিস দেখিয়েছি। পার্ট 3-তে না শেষ হলে পার্ট 4-এ আমাদের শেষ হবে। কিছু অঙ্ক করব, যেমন ভোটের অঙ্কগুলো পরীক্ষায় সবসময় আসে। আর কোন ধরনের প্রবলেম আসে না, দেখবে যে ওই কয়লার দাম এত % বৃদ্ধি পাওয়ার জন্য কোনো কোনো ফ্যামিলি কয়লার খরচ কত % কমালে খরচের পরিমাণটা অপরিবর্তিত থাকবে, এই ধরনের যে অঙ্কগুলো, সেটা হয়তো এখন কয়লার না বলে গ্যাসের বললে বেটার হয়, বা তোমার যে মোবাইল এক্সপেন্স সেই মোবাইলের খরচ বললে হয়। যাই হোক, সেই ধরনের প্রবলেমগুলো দেখবো। তো এইভাবে আমরা টোটাল যে ম্যাথের চ্যাপ্টারগুলো আছে, এরিথমেটিকটা অ্যাটলিস্ট সেগুলো কিন্তু আমরা শেষ করার চেষ্টা করব। তুমি একদম ধৈর্য ধরে প্রত্যেকটা ক্লাসকে ফলো করে যাও, আশা করছি ম্যাথের কোনো সমস্যা থাকবে না। যখনই সমস্যা হবে এই ক্লাসগুলোকে একবার দেখে নেবে এবং খাতা পেন সহকারে দেখবে, তবে গিয়ে তোমার মনে থাকবে। ঠিক আছে, 2-3 বার খাতা পেন নিয়ে দেখার পরে তারপরে তুমি এমনি দেখতে পারো যে হ্যাঁ ভুলে গেছি অনেকদিন, তাহলে একবার নর্মালি ক্লাসটা একবার দেখে নিই, ভিডিওটা একবার দেখে নিই, হয়তো 15 মিনিট বা 60 মিনিট একটা ভিডিও আছে, 40 মিনিট একটা ভিডিও আছে, দেখে নিই। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পার্ট 3-তে। তোমরা অতি অবশ্যই বিষয়টাকে ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি যে তুমি তোমার ঠিক যেই জায়গায় লক্ষ্য রাখছো, যেই পরীক্ষার লক্ষ্য রাখছো, সেই পরীক্ষার জন্য কিন্তু তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। চলো।